হ্যালো স্টুডেন্ট, এই ভিডিও লেকচারটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ভিডিও লেকচারটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই বিবর্তন তত্ত্বের যেটা ক্লাসিক্যাল ইভ্যালুয়েশন থিওরির একটা সমালোচনা। বিবর্তন তত্ত্বের এর আগের ক্লাসগুলিতে আমরা বিবর্তনবাদ কি, এর ধারণা, তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি এবং তার সঙ্গে দুজন ক্লাসিক্যাল ইভ্যালুয়েশনিস্ট যেমন হারবার্ট স্পেন্সার এবং এলএইচ মর্গান, এই দুই সমাজবিজ্ঞানীর বিবর্তন তত্ত্বগুলি আমরা আলোচনা করেছি। তো ক্লাসিক্যাল বিবর্তনবাদীদের এই ধারণাগুলি বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমালোচিত বা সমালোচনার শিকার হয়েছে। তো সেই সমালোচনাগুলো নিয়ে আজকের এই ক্লাসটি। তো এই যে বিবর্তনবাদের দুজন ক্লাসিক্যাল বিবর্তনবাদী হারবার্ট স্পেন্সার এবং এলএইচ মর্গান, তাদের যে বিবর্তন তত্ত্বগুলি দিয়েছেন আমরা সেটাগুলি দেখেছি। যে হারবার্ট স্পেন্সার বলেছেন যে সমাজের যে বিবর্তনগুলি হচ্ছে সেগুলি একটি সরল অবস্থা থেকে জটিল অবস্থায় উপনীত হচ্ছে, মানে প্রত্যেকটি বিবর্তনের স্তর হচ্ছে পূর্ববর্তী অবস্থা থেকে জটিল প্রকৃতির। আবার অন্যদিকে সমাজবিজ্ঞানী এলএইচ মর্গান তার বিবর্তন তত্ত্বে অর্থাৎ সামাজিক বিবর্তন তত্ত্বে ব্যাখ্যা করতে গিয়ে তিনি 3 প্রকার সমাজের কথা উল্লেখ করে সেটি আলোচনা করেছেন এবং সেক্ষেত্রেও তিনি সাংস্কৃতিক উন্নতি এবং তার সঙ্গে প্রযুক্তিগত উন্নতির পর্যায়টিকে ব্যাখ্যা করে বিবর্তনের অর্থাৎ সামাজিক বিবর্তনের কথা উল্লেখ করেছেন। তো এছাড়াও বিবর্তন তত্ত্বের আরও অনেক সমাজবিজ্ঞানী আছে, মানে ক্লাসিক্যাল ইভলিউশনিস্টরা অনেকেই আছেন। তো আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আমাদের এই দুজন সমাজবিজ্ঞানীর বিষয়বস্তু আমাদের আলোচনা করার ছিল, তো সে দুটো আমরা আলোচনা করেছি। তো যাই হোক, এই ক্লাসিক্যাল যে বিবর্তনবাদীদের ধারণা সেগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমালোচিত হয়েছে। সেই সমালোচনাগুলি আমরা একটু আলোচনা করে নেব, কারণ তোমাদের পরীক্ষায় কোশ্চেন হিসাবে এটি আসতে পারে যে ক্লাসিক্যাল বিবর্তন তত্ত্বের সমালোচনা বিস্তারিত আলোচনা করো। তো এই সমালোচনাগুলির মধ্যে প্রথমে আমরা যেটা দেখে নিব যে এই সামাজিক বিবর্তন হলো ক্রমবিকাশের ধারায় নির্দিষ্ট গতিপথ ধরে মানব সমাজের উত্তরোত্তর নতুন অবস্থায় উপনীত হওয়া। সমালোচকরা সমাজের এই নির্বিচ্ছিন্ন পরিবর্তনের কথা অস্বীকার করেন না, কিন্তু তাদের বক্তব্য হলো সামাজিক পরিবর্তনের নির্ধারিত কোনো গতিপথ বা তেমন কোনো প্রবণতা নেই। তো এই প্রসঙ্গে ইবি টাইলর একটি মন্তব্য করেছেন যে ঐতিহাসিক বা সমকালীন ঘটনা প্রবাহের প্রভাবে সামাজিক পরিবর্তন বা সামাজিক পরিবর্তনের গতিপথ নির্ধারিত হতে পারে না। মানব সমাজের গতি প্রকৃতি, সামাজিক আদর্শ, মূল্যবোধ, আচার অনুষ্ঠান প্রভৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। তো স্বাভাবিকভাবেই সমাজের গতি
কখনো সামনের দিকে, আবার কখনো পিছনের দিকে হতে পারে। এই গতিপথ কখনো তির্যক, আবার কখনো অনড়, মানে নড়বে না, একই জায়গায় স্থির থাকবে এরকমও, আবার কখনো গতিহীন হতে পারে। তো এইভাবে কিছু সমালোচক এবং তার মধ্যে ইবি টাইলর ব্যাখ্যা করেছেন যে এই ক্লাসিক্যাল থিওরিজদের যে বিবর্তনের ধারণা সেটি এইভাবে হতে পারে যে সেটা তাদের মতে উত্তরোত্তর সেটা ক্রমবিকশিত হচ্ছে, কিন্তু এটা কিন্তু ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করছে, বা এটা কখনো গতিহীন হয়ে যেতে পারে, আবার এটি পেছনের দিকেও যেতে পারে। যে বিবর্তন শুধু সামনের দিকেই হবে, উন্নয়নের দিকে হবে, সেটা অবনতিও হতে পারে। তো এইভাবে সমালোচকরা ব্যাখ্যা করেছেন। তো আরেক দল সমালোচক তারা একটু অন্যভাবে আবার সমালোচনা করেছেন যে তাদের অভিযোগ হলো বিবর্তন শব্দটি জীবদেহের সঙ্গে যেভাবে অর্থবহ করে সমাজের মতো অজৈব ক্ষেত্রে তেমনভাবে অর্থবহ হয় না। অর্থাৎ যে বিবর্তন এই যে শব্দটি, এই শব্দটি এসেছে হচ্ছে ডারউইনের জৈব বিবর্তনবাদ থেকে। তো সে ডারউইনের সেই জৈব বিবর্তনবাদের যে বিবর্তন স্বাভাবিক নিয়মে হচ্ছে এবং তার যে অর্থ বহন করে, সামাজিক বিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেরকম অর্থ বহন করে না, এই বলে তারা সমালোচনা করেছেন। এই কারণে জৈব বিবর্তন এবং সামাজিক বিবর্তনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা অনেক ক্ষেত্রেই একটা বিভ্রান্তের বা একটা বিরূপ প্রতিক্রিয়ার মনোভাব তৈরি করে। তো এই একদল সমাজবিজ্ঞানীদের সমালোচনা সামাজিক বিবর্তন নিয়ে। আবার কিছু সংখ্যক সমাজবিজ্ঞানী তারা এই বিবর্তন তত্ত্ব নিয়ে সমালোচনা করে বলেছেন যে মানব সমাজের গঠন বৈশিষ্ট্য বা বিস্তারিত শ্রেণীবিন্যাস সম্পর্কে এই সর্বজন গ্রাহ্য তেমন কোনো বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেই। জীবদেহের গঠন ও শ্রেণীবিন্যাস সম্পর্কে ডারউইন যেভাবে বিজ্ঞানসম্মতভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে জীবদেহের উদ্বর্তন একটি অনিবার্য ধারা বা প্রক্রিয়া দেখা যায়। এই ধারাটি হচ্ছে যেমন জন্ম, জীবের বৃদ্ধি এবং মৃত্যু। তো সমাজদেহের ক্রমবিকাশেরও একটা ধারাবাহিকতা আছে, মানে জীবদেহের যেমন একটা ধারাবাহিকতা আছে, সেইরূপ মানব সমাজের ক্ষেত্রেও একটি ক্রমবিকাশের ধারাবাহিকতা আছে। একথা কিন্তু সমালোচকরা স্বীকার করেছেন, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে জীবদেহের মতো সমাজদেহের বিন্যাস, যে সমাজের বিন্যাস সেটা অবধারিত নয়। কারণ জীবদেহের যেটা ঘটছে, জন্ম ঘটছে, বৃদ্ধি ঘটছে এবং মৃত্যু ঘটছে, কিন্তু সমাজদেহের সে জন্ম আমরা যদি ধরে নিই এবং তার বৃদ্ধি মানে বিবর্তন ঘটছে এটাও ধরে নিলাম, কিন্তু এর মৃত্যুটা কিন্তু আমরা সেই অর্থে পাই না। তো এইভাবে একদল সমাজবিজ্ঞানী এই সামাজিক বিবর্তনের উপর সমালোচনা করেছেন। আরও কিছু সমাজবিজ্ঞানী এই সামাজিক বিবর্তনের সমালোচনা করে বলেছেন যে জৈবিক নিয়মে জীবদেহের ক্রমবিকাশ ঘটে, কিন্তু
সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ সামাজিক পরিবর্তনকে ইচ্ছা অনুসারে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে। এই সমাজের ব্যক্তিরা বা সমাজস্থ ব্যক্তিবর্গ দ্বারা সৃষ্টি করা বা অর্জিত জীবনধারার অন্তর্ভুক্ত বিভিন্ন বৈশিষ্ট্য বা উপায়ের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বা সমাজ পরিবর্তিত হওয়া এটা প্রভাবিত করতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই সমাজবিজ্ঞানীরা বলেছেন যে জীবদেহের যে পরিবর্তন হচ্ছে, যেমন জন্ম, বৃদ্ধি, মৃত্যু ইত্যাদি ঘটছে, সেটা একটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু সমাজের যে বিবর্তন বা পরিবর্তন, এটা কিন্তু মানুষের সৃষ্টি বা তাদের অর্জিত একটি বিষয়। তো মানুষ যদি ইচ্ছা না করে তাহলে বিবর্তন থেমে যেতে পারে, আর তাদের ইচ্ছা থাকলে সেই বিবর্তন ও প্রগতিটা এগিয়ে যেতে পারে। তো এখানে বেসিক পার্থক্য করে যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে প্রাকৃতিক নয়, যেটা হচ্ছে মানুষের তৈরি। আবার এদিকে আমরা আলোচনা থেকে যেটা পেয়েছি যে সামাজিক বিবর্তনের ক্ষেত্রে বা বিবর্তনবাদী সমাজবিজ্ঞানীর মধ্যে যেমন হারবার্ট স্পেন্সার, তার মত অনুসারে মানব সমাজের ক্ষেত্রে ক্রমবিবর্তন সাধারণ নীতি প্রক্রিয়াশীল। সাধারণ যে নীতি সেটা প্রক্রিয়াশীল বা ক্রিয়াশীল। এই নীতির মূল কথা হলো সরল অবস্থা থেকে জটিল অবস্থায় যাওয়া, ক্ষুদ্র থেকে বড়তে বা বৃহতে যাওয়া, অবিভক্ততা থেকে বিভক্ততার মধ্যে যাওয়া, সমসত্তা থেকে অসমসত্তায় উপনীত হওয়া। তো ক্রমবিবর্তন সম্পর্কে হারবার্ট স্পেন্সারের এই ধারণাটি বা ক্রমবিবর্তন সম্পর্কে স্পেন্সারের এই সাধারণ নীতিকে সকলে সমর্থন করে না। কেন করে না? তার কারণ হিসাবে বলা হয়েছে যে সকল বিবর্তন সরল থেকে জটিল বা সমসত্তা থেকে সত্তায় উপনীত হওয়া বোঝায় না বা হয় না। তো এই দিক থেকে সমালোচকরা সমালোচনা করেছেন যে এটি জটিল থেকে সরলের দিকেও যেতে পারে। যে একদল সমাজবিজ্ঞানী আগে বলেছেন যে বিবর্তন অগ্রগামীও হতে পারে, পশ্চাৎগামীও হতে পারে, ঊর্ধ্বগামী নিম্নগামী হতে পারে। তো সেইভাবেই আর কি হারবার্ট স্পেন্সারের এই বিবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করেছে। তো আরেক দল সমাজবিজ্ঞানী সামাজিক বিবর্তনের পর সমালোচনা করতে গিয়ে বলেছেন যে সামাজিক বিবর্তনের গতি হলো সবসময় উন্নতির দিকে। সুতরাং সামাজিক বিবর্তন ও সামাজিক অগ্রগতি সর্বদাই বা সবসময় অভিন্ন। এই ধারণাও সর্বত্র অংশে সত্য নয়, কারণ এ প্রসঙ্গে এল.টি. হবহাউস তার একটি বক্তব্য প্রকাশ করেছে। তার মতে সামাজিক বিবর্তন বলতে সব সময় উন্নতি বা অগ্রগতি বোঝায় না। তিনি মন্তব্য করেছেন যে মানব সমাজের বিভিন্ন সামাজিক প্রক্রিয়া দেখা যায়, তাদের মধ্যে
পরস্পর সম্পর্কযুক্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই ক্রমবিকাশ কথাটি সঠিক অর্থে ব্যবহার করা যায় না। এই সংশ্লিষ্ট প্রক্রিয়া দুটি হল জ্ঞান বিকাশ সম্পর্কিত প্রক্রিয়া ও মানুষের প্রকৃতির উপর নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া। আর এক দল সমাজবিজ্ঞানী এই সামাজিক বিবর্তনের সমালোচনা করতে গিয়ে বলেছেন যে সামাজিক বিবর্তনের অন্যতম প্রক্রিয়া হলো পৃথকীকরণ, যেটি আমরা হারবার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্বে পেয়েছিলাম পৃথকীকরণ। তো সেই পৃথকীকরণের উপর ফোকাস করে এই সমালোচকরা তাদের এই সমালোচনাগুলি করেছেন, যে বলেছেন যে সামাজিক বিবর্তনের অন্যতম প্রক্রিয়া হলো পৃথকীকরণ। একথা ঠিক, কিন্তু কেবলমাত্র পৃথকীকরণ ও সংহতি সাধন প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক বিবর্তন ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। কারণ শুধু পৃথকীকরণ প্রক্রিয়ার সাহায্যে সমাজের সকল উপাদান বা সকল প্রতিষ্ঠানের উদ্ভব ও বিকাশ সঠিক নয়, বা সঠিক ও সুস্পষ্টভাবে অনুধাবন করা সম্ভব হয় না। সাধারণভাবে যেটি হয় বা প্রকৃত প্রস্তাবে যে অন্যান্য শক্তি এক্ষেত্রে সঠিকভাবে উপস্থিত থাকে, যে ওই পৃথকীকরণ নয়, পৃথকীকরণের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক শক্তি সেগুলি উপস্থিত থাকে, তার উপর কিন্তু এই বিবর্তন প্রক্রিয়াটি হয়। তো এই দিক থেকে এই সমালোচকরা বিবর্তন তত্ত্বের সমালোচনা করেছেন। তো এই কতগুলি সমালোচনার বিষয়বস্তু আমরা পাই সামাজিক বিবর্তনের ক্ষেত্রে। তো সবশেষে যে বিষয়গুলি বলা যায় সেটি হচ্ছে যে সমাজের বিবর্তন সূচিত হয় মূলত অভ্যন্তরীণ শক্তিসমূহের ক্রিয়ার ফলে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের এই উপাদানগুলি নিহিত থাকে সমাজ ব্যবস্থার মধ্যেই বা সমাজ ব্যবস্থার মাঝে। সামাজিক পরিবর্তনের এই মৌলিক শক্তি হিসাবে সমাজের ব্যক্তিবর্গের মানুষের চিন্তা, মানসিক প্রক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়া ও তার পরিণতির উপর ভিত্তি করে সম্ভব হয়। এই কারণে অনেকের অভিমত অনুসারে যে সমাজের যে সদস্যদের বিবর্তন সেটি সামাজিক বিবর্তন হিসাবে প্রতীয়মান হয়। তবে বাহ্যিক পরিবেশের যে ভূমিকা, তার যে তাৎপর্য, এক্ষেত্রে কিন্তু অস্বীকার করা যায় না। তো সামাজিক বিবর্তনবাদের যে সমালোচকরা সমালোচনা করেছেন সেগুলি মূলত এইভাবেই করেছেন। তো যাই হোক, আমরা জানলাম সামাজিক বিবর্তনের যে সমালোচনার দিকগুলি কি কি তুলে ধরেছেন সেই বিষয়গুলি। তার মধ্যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম। এছাড়াও আরও কিছু আলোচনার বিষয় আছে, তো সেগুলি আর করলাম না। আপাতত এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলেই হবে। তো সামাজিক বিবর্তনবাদের অর্থাৎ ক্লাসিক্যাল ইভলিউশনের যে তত্ত্বগুলি আমরা আলোচনা করেছি দুইজন সমাজবিজ্ঞানীর, এক হচ্ছে এলএইচ মর্গান আর হারবার্ট স্পেন্সার। তো এই দুই সমাজবিজ্ঞানীর যে ধারণা তার উপর ভিত্তি করে এই সমালোচনাগুলি করা হয়েছে।
তো আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ।